সংবাদ বিশ্লেষণ আমার যতদূর মনে হয়, হ্যাঁ, নিউজ অ্যানালাইসিস তারা বলছে এটি ডেইলি স্টারের নিজস্ব বিশ্লেষণ, যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে রণধ্বনি জয় বাংলাকে ব্যবহার করা হচ্ছে এবং এটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রণধ্বনি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শাহবাগে জয় বাংলা, এবং সেটি মোহাম্মদ আরাফাত বলার চেষ্টা করছেন যে সেটি আসলে বিএনপির পরবর্তী সময়ে অন্য ধরনের একটি স্লোগান হয়ে যায়, এবং সেরকমই একটি সংবাদ বিশ্লেষণ দেখতে পাচ্ছি ডেইলি স্টারের প্রথম অনলাইন সংস্করণে। এরপর রয়েছে আমাদের হাতে সংবাদ বলছে ট্রাইব্যুনাল আইন সংশোধন বিল রোববার পাশ, অর্থাৎ শেষ কর্মদিবস আগামীকাল, এরপর রবিবার দিন আইন সংশোধন বিল রোববার পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলছেন যে সোমবারও হয়ে যেতে পারে, একটা দিন বেশি লাগলেও লাগতে পারে। শাহবাগে ভিন্ন এক ফাল্গুন, 3 মিনিট সুমনের গান, সুমন একটি গান লিখেছেন, এবং আজকে যেহেতু দ্রোহের গান বাজানো হয়েছে নিশ্চয়ই সেখানে আসবে আরও কিছু গান। একটি চমৎকার ছবি, অনেক রকমের ছবি আসলে তৈরি হয়েছে, সেখানে বলা আজ বসন্ত তবুও আমরা বসন্তের অপেক্ষায়, এবং বাংলাদেশের জন্য একটি নতুন বসন্তের অপেক্ষা করছে, নতুন পাতার অপেক্ষা, ওয়েটিং ফর স্প্রিং, এরকম তিনটি শুষ্ক গাছের একটা প্রতিকৃতি তৈরি করে তারা বলছেন যে নতুন একটি বসন্তের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, যেই বসন্তে বাংলাদেশ নতুন করে সাজবে। রাজধানী সহ বিভিন্ন স্থানে জামাত শিবিরের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। একটি বিষয় আমার কাছে মনে হয় যে আপনারা দুজনেই সংবাদপত্র নিয়ে সংবাদ নিয়ে কাজ করেন, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে এই 9 দিন যে আন্দোলন চলছে সেখানে কিন্তু প্রথম পাতার সংবাদের আধিক্যও কমে গেছে, কারণ প্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটি সংবাদপত্রের আপার ফোল্ডটা রয়েছে শাহবাগের গণজাগরণের মঞ্চের খবর, প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই সেরকমই দেখা যাচ্ছে। এরপর রয়েছে জনকণ্ঠ বলছে যে জাগলো নারী বন্যী শিখা, জাহানারা ইমামের শহীদ জননী জাহানারা ইমামের যে প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে সেই প্রতিকৃতির প্রতি ইঙ্গিত করেই জনকণ্ঠ বলছে যে জাগলো নারী বন্যী শিখা, প্রজন্ম চত্বরে অবস্থানের 9 দিনে। এবং এটিও আরেকটি ব্যাপার যে প্রজন্ম চত্বর যেহেতু এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, এটি 1, 2, 3, 4 করে এক ধরনের কাউন্টডাউনের দিকে যাচ্ছে, সেজন্য আমরা দেখছি আলাদা একটি আমরা টেলিভিশনের ভাষায় আমরা বলি যে স্টিং বা আলাদা একটি আলাদা লোগো তৈরি করা হচ্ছে সংবাদপত্রে, যে প্রজন্ম চত্বরটিকে কিভাবে চিহ্নিত করা হবে। এবং তার সাথে সাথে ছবি প্রজন্ম চত্বরে, যেখানে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি উন্মোচন হয়েছে এবং চারপাশে ছিল মশাল, চারপাশে ছিল প্রজ্বলিত মোমবাতি, সেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি। যোগ হয়েছে ডগ স্কোয়াড, গণজাগরণ মঞ্চ ঘিরে নিরাপত্তা আরও জোরদার, জামায়াত অনুরাগী বুদ্ধিজীবী পিয়াস করিম, সেটি আরেকটি পিছনে খবর আছে। 30টি সংগঠনের ব্যানারে 25,000 নারীর একযোগে একাত্মতা ঘোষণা। বারবার ফিরে আসছেন জাহানারা ইমাম, যে কারণে তারা বারবারই বলছেন জামায়াত নেতার স্ত্রীর সংহতি প্রকাশ। এটি একটি বেশ বড় ধরনের খবর আমার মনে হয়। এই খবর এখনো আমরা অন্য কোনো পত্রিকাতে দেখিনি। আরাফাত, আপনি কিছু একটা জিনিস বলতে যাচ্ছি যে আজকে শাহবাগ চত্বর কিন্তু একটি বিশুদ্ধ চত্বর, এখানে বিশুদ্ধ রাজনীতি চর্চা হচ্ছে, যদিও তার অরাজনৈতিক বলছে। আমি আশা করছি পারভেজ আলম আমাদের সাথে যোগ দেবেন। আমি এটাকে ধরে নিচ্ছি নির্দলীয় তারা মিন করছে, কিন্তু এটা রাজনীতির বাইরে নয়। এই বিশুদ্ধ চত্বরে আমি সরাসরিভাবে একটা জিনিস বলতে চাই, এই বিশুদ্ধ চত্বরে যারা আজকে যেতে পারছে না বা যারা যেতে অস্বস্তি ফিল করছে, তারাই হচ্ছে ভুল রাজনীতির মধ্যে আছে। এটা ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। এবং এই বিশুদ্ধ চত্বরে বিশুদ্ধ যে আকাঙ্ক্ষা নিয়ে যারা আছেন তাদেরকে কিন্তু তাদের দাবি দেওয়া, এবং আমি তাদের একজন, গোটা বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের একজন, তাদেরকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে কারা এখানে আসতে পারছেন এবং কারা এখানে পারছেন না, কারা এখানে আসতে চাচ্ছেন এবং কারা এখানে আসতে চাচ্ছেন না। কাজে এই ডিভিশনটা কিন্তু আপনাকে ক্রিয়েট করতেই হবে। পারভেজ আলম কিছু বলছিলেন এখানে। জি পারভেজ। জি না, উনি সর্বশেষ যেটা হলো যে ডিভিশনের বিষয়টা, হ্যাঁ এটা সত্য। এখন পর্যন্ত আমরা দেখেছি আন্দোলনের প্রথম দিন থেকে ছাত্রলীগ এই আন্দোলনের সাথে আছে। এমনিতে আমরা পত্রপত্রিকার পাতায় ছাত্রলীগের সাধারণত যে খবর পাই সেই খবরের সাথে এই খবরটা যায় না। ছাত্রলীগ সাধারণত দেখা যায় গত কয়েক বছরে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রমের খবর এসেছে ছাত্রলীগকে নিয়ে, কিন্তু এবার আমরা দেখছি ছাত্রলীগকে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একটি আন্দোলনের সাথে থাকতে। তো এই একই রকম প্রথম দিন থেকেই বা দ্বিতীয় দিন থেকেই ছাত্রদলকে এভাবে দেখতে পারলে হয়তো আমরা খুশি হতাম। এবং সত্যি কথা বলতে কি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি এখানে ছাত্রদলের অনেকে আছেন। হ্যাঁ, আমি এটাও জানি যে এখানে আমরা যারা ব্লগে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, যেখানে রাজনীতির কথাবার্তা আসে, সেখানেও আওয়ামী লীগ বনাম বিএনপি একটা লড়াই আছে সবসময়। কিন্তু ওইখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই পক্ষই কিন্তু যুদ্ধাপরাধীর বিচার চায়। হ্যাঁ,
অল্প কিছু একেবারেই জামাতের সমর্থক ছাড়া। তো ওই বিএনপি সমর্থকদেরও আমি এখানে দেখছি, তারা এখানে আছে, আন্দোলনের মাঝে আছে, কিন্তু বিএনপি একটি দল হিসেবে তার অবস্থান পরিষ্কার করতে সক্ষম হয়নি বলেই আজকে আমরা এই ডিভাইডেশনটা পেয়ে যাচ্ছি যে এখানে বিএনপি এই আন্দোলন থেকে অনেক দূরে আছে, বা বিএনপি এই আন্দোলন থেকে তারা নতুন প্রজন্মের যে মূল যে চেতনা, নতুন প্রজন্মের এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে তাদের সম্পর্কটা আসলে ক্ষীণ হয়ে এসেছে। তবে এমনিতে বিএনপির সমর্থক কিন্তু এই আন্দোলনের সাথে আছে এমন যারা আছেন তাদের প্রতি অবশ্যই আমাদের ধন্যবাদ, কিন্তু একটা দল হিসেবে বিএনপি এখানে আসলে পিছিয়ে গেছে তরুণ প্রজন্মের এই আন্দোলনের অংশ হতে। আমি এখানে একটু বলতে চাই, ফেলামি, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির ডিভিশন না, ডিভিশন হচ্ছে শুদ্ধতার বিশুদ্ধতা এবং অশুদ্ধতার ডিভিশন। আমি যদি বাংলা শব্দটা ঠিক করে বলে থাকি, আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপির ঝগড়াঝাটির মধ্যে যেতে চাই না। আপনি যেটা বলছেন, আপনি রাজনীতি, না না আপনি তো বলছেন, আমি তো বলি নাই, আপনি বলতেছেন, আমি বলি নেই বলছি, আপনি তো বলতেছেন, আমি বলি, আপনি এই যে হ্যাঁ ইন্টারাপ্ট করতেছি, আমি যেটা বলেছি যে এখানে শেষ করেন, তারপর আমি হওয়ার কোনো সুযোগ নাই। ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ বিএনপি, এখানে ফরগেট অ্যাবাউট ইট। মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ, শুদ্ধ এবং বিশুদ্ধ এবং অশুদ্ধ, এটা শুনি জনাব কবির কি না, এটা যেটা উনি বারবার একই কথা বল, শুদ্ধ বিশুদ্ধ। শুদ্ধ বিশুদ্ধটা কে ডিসাইড করবে? আপনার কাছে যেটা শুদ্ধ হতে পারে, আরেকজন রাজনীতির চেতনার লোকের কাছে অশুদ্ধ হতে পারে। বিশুদ্ধ সব, আমি মনে করতে পারি আওয়ামী লীগের মানে রাজনীতি শুদ্ধ, আপনি মনে করতে পারেন আওয়ামী লীগের রাজনীতি অশুদ্ধ, এরকম বলতে পারেন আপনি। কাজে এইটা দিয়ে কিন্তু ডিফাইন করা যাবে না। এখন আপনাকে যেটা বুঝতে হবে, আপনার যদি, আমি যেটা মনে করি, যদি এই মানে আজকের যে এই যে সমাবেশ, শাহবাগের সমাবেশ এবং যে এই যে চেতনা, যদি সরাসরি কেউ এর বিরোধিতা করে, তাহলে আমি তাকে বলবো যে সে মানে তার ওটা পছন্দ হবে না, আমি বলবো যে সে এটার বিপক্ষে। অর্থাৎ এটা হতে পারে, আমি ডিফাইন করতে পারি এইভাবে যে সে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনার বিরুদ্ধে শক্তি। কিন্তু আপনি বিশুদ্ধ শুদ্ধ রাজনীতি এটা ডিফাইন করা কঠিন। এক সময় এই দেশে যে রাজনীতি শুদ্ধ ছিল, পরবর্তীকালে এই রাজনীতি বিশুদ্ধ মানে হয় নাই, শুদ্ধ থাকে নাই। মুসলিম লীগের রাজনীতি এক সময় এই দেশে শুদ্ধ ছিল, পরবর্তীকালে এটা মানুষ প্রত্যাখ্যান করে অন্য রাজনীতি গ্রহণ করেছে। কাজে এইটা কিন্তু এক একটা সময়ের ব্যাপারে এই জিনিসগুলো ঘটে, তাই না? এক এক দেশে ইতিহাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রিভলিউশনের মাধ্যমে ঘটে, রাজনৈতিক মানে উত্থানের মধ্যে দিয়ে ঘটে, বিভিন্নভাবে এইগুলো পরিবর্তন হয়। তা আজকে যেটা শুদ্ধ বিশুদ্ধ করে আমরা ডিভিশন সৃষ্টি করার চেষ্টা করছি, এই ডিভিশনটা সৃষ্টি না করে আমরা বরং বলি যে এই যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যে শক্তি নেই, সেই শক্তি সম্পর্কে আমাদের ভিন্ন একটু আমরা শুনবো মোহাম্মদ জনাব কবির, আমরা আবারও শুনবো মোহাম্মদ আরাফাত, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি একটা বিরতি নেওয়ার সময় হয়েছে আমার, আমি শুনতে চাই যে উনি যেটি বলছেন যে মুক্তিযুদ্ধর চেতনার বিরোধী কি মনে হচ্ছে কিনা আদৌ বিএনপিকে। এবং পারভেজ আলম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই, আমরা আবারও ফিরছি ৭১ জার্নাল এক্ষুনি। পারুল, চাকরির খবর নিতে গেছিলি? আর যাইতে ভাল লাগে না, মাইয়ার ঢং কত, যা কইলাম। ঢাকার এক অফিস থেকে ফোন আইছিল কয়েকদিন আগে, এত কামের মধ্যে মনে থাকে? এইবারও ভুলে গেছে। কি হইছে রে? তুমি যাই না কি করবা? দাদি, মোবাইলের দাম কত? আয় কুনি চাকরি হয়ে গেছে দাদি। চলো সীমানা ছাড়িয়ে, এখন গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন প্রিপেড সংযোগ কিনলেই পাচ্ছ সিম্ফনি B2 হ্যান্ডসেট মাত্র 1099 টাকায়, সাথে 50% বোনাস টক টাইম। এই যুগের মাইয়া মোবাইল তো লাগবেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। বাবা, বারান্দাটা দক্ষিণে দিলাম। বাড়ির কাজ বাবার হাতেই শুরু হবে, পাইপের দোকানে। অ্যাকুয়া ইউপিভিসি পাইপ আছে তো? অ্যাকুয়া পিভিসি পাইপ না, সাধারণ পাইপ কেন, সাশ্রয়ী হোক। কিন্তু আপনি কেন ভুল করবেন? আপনার মাথা থেকে ডাবের হাত থেকে বাঁচায়নি। আপনি কিনুন বাজারের সেরা অ্যাকুয়া ইউপিভিসি পাইপ। বাজারের সেরা শক্ত ও মজবুত অ্যাকুয়া ইউপিভিসি পাইপ ও ফিটিংস। অ্যাকুয়া। আমার সংসারে প্রথমত আমি মা,
দ্বিতীয়ত আমি গৃহিণী, তাই আমি বেছে নিয়েছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। অস্ট্রেলিয়ার গরুর দুধ সংগৃহীত হয়ে প্রক্রিয়াজাত হয় স্বাস্থ্যসম্মতভাবে। গ্যারান্টিড ফর্মুলা সহ ফ্রেশ ফুল ক্রিম মিল্ক আসে অস্ট্রেলিয়া থেকে। এতে আছে ভিটামিন A, B, D, প্রোটিন, জিঙ্ক এবং ক্যালসিয়াম। মজাদার সব খাবার তৈরিতেও অনন্য। সোনামণিরা বেড়ে ওঠে হেসে খেলে সুস্বাস্থ্যে, পরিবারের সবার মুখে মজাদার খাবার তুলে দিতে। ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার, সুষম পুষ্টি, সুস্থ পরিবার। লাখো দর্শককে উত্তেজনার সাগরে ভাসিয়ে রোনাল্ডো ছুটে চলেছেন, এইবার তো গোলরক্ষককে কাটিয়েছেন, কিন্তু একই তিনি ফ্রিজ হয়ে গেলেন কেন? ভাই আপনি কোথায়? গোলকিপারে কাটায় বসে আছি তো, আপনার জন্য গোলে শট নিতে পারতেছি না। রোনাল্ডো ভাই জাস্ট 2 মিনিট ওয়েট করেন ভাই। ভাই গোলটা দিবেন। রোনাল্ডো ভাই অ্যাকশন! বাস্তবে এরকম ঘটে না। সময়, নদীর স্রোত এবং সংবাদ কাহারও অপেক্ষায় বসে থাকে না। তাই সমকালে সংবাদকর্মীরা সংবাদের পিছু ছুটে আপনাকে দেয় সবচেয়ে এক্সক্লুসিভ খবর সবার আগে। সমকাল, তাজা খবর বেশি বেশি। ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প না, তোমাকে ধাক্কা দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য। তাই বলো, সারাক্ষণ ভূমিকম্পের আতঙ্কে থাকি তো, তাই ভাবলাম। ভাবনা রাখো, রড বালু ইট কিনে ফেলে রেখেছো। সিমেন্ট কিনবে বা কবে, আর বাড়ির কাজই বা শুরু করবে কবে? সিমেন্ট নিয়েই তো চিন্তায় আছি। এত টেনশন না করে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করলেই তো হয়। আমরা নাকি ভূমিকম্পের ঝুঁকিতে আছি। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করব, কিন্তু সিমেন্ট কোনটা ব্যবহার করব বুঝতে পারছি না। কেন? ফ্রেশ সিমেন্ট। ফ্রেশ সিমেন্ট? অবশ্যই ফ্রেশ সিমেন্ট, যার স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিনের মান নিয়ন্ত্রিত, BSTI অনুমোদিত, বুয়েটে পরীক্ষিত। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ফ্রেশ সিমেন্ট ব্যবহার করতে পারেন। ফ্রেশ সিমেন্ট, আস্থার নির্মাণ। একাত্তর জার্নাল এবং আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকে আছেন মোহাম্মদ আরাফাত এবং সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। আমাদের চট্টগ্রাম নিউজ সেন্টারে আছেন মাইনুদ্দিন দুলাল, তিনি আমাদের সাথে যোগ দেবেন। মাইনুদ্দিন দুলাল, আপনি তো চট্টগ্রামে কয়েকদিন ধরেই খবর দিচ্ছেন গণজাগরণ মঞ্চের, তবে আমরা আজকে শুনতে পেলাম যে সেখান থেকে 2 জন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কী ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ এবং কেমন করে তারা আসলেন এই মঞ্চের আশেপাশে? মিথিলা, আজ সন্ধ্যার দিকে 2 জন শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ নয়, আসলে জনতা তাদেরকে আটক করে প্রেস ক্লাবে নিয়ে আসে। প্রেস ক্লাবে আনার পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অফিসে তাদের রাখা হয়। আমরা গেলাম, আমরা গিয়ে দেখি তাদের কাছে শিবিরের পরিচয়পত্র পাওয়া গেছে এবং তাদের মোবাইলে শিবিরের বিভিন্ন কর্মীদের নানা রকম SMS আছে এবং নির্দেশনা আছে। পরে আমরা ওই প্রেস ক্লাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল পুলিশ, আমরা তাদের হাতে ওই 2 জনকে সোপর্দ করে দেই। আমরা বলতে সাংবাদিকরাই মূলত, যেহেতু প্রেস ক্লাবের বিষয় ছিল, আমরা পুলিশের হাতে তাদের সোপর্দ করে দেই যে পুলিশ এটা ইয়ে করে তাদেরকে চিহ্নিত করুক এবং তাদের জন্য ইয়ে করা হোক। তবে একটা ব্যাপার ছিল যে এই যে 2 জন শিবির কর্মীকে আটক করা হয়েছে, এই খবরটি কিন্তু গণজাগরণ মঞ্চে ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে কোনো রকম কৌতূহল, ভয়, ভীতি ছিল না। আমার যেটি মনে হয়েছে, আমি সংবাদকর্মী হিসেবে যা বুঝেছি কিংবা দেখেছি, যে এই 2 জন শিবির কর্মী সম্ভবত এখানে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য এবং এই বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য এসেছিল। আপনি কি জানেন যে এদেরকে আসলে কি সন্দেহে হঠাৎ জনতা ধরলো বা আটক করলো? এদের চলাফেরা, ঘোরা এবং কথাবার্তার ধরন, 2 জন দর্শক তাদের কথাবার্তা শুনে তাদের সন্দেহ হয় এবং তারা আরও 2-3 জনকে খবর দিলে তাদের ধরা হয়। ধরে তাদের প্রেস ক্লাবের ভেতরে নিয়ে আসা হয় এবং দারোয়ান সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নিয়ে আসে এবং তাদের চলাফেরা এবং কথাবার্তার মধ্যে সন্দেহ হয়। সেই সন্দেহ থেকে প্রমাণ পাওয়া যায়। পরে তাদের কাছে শিবিরের পরিচয়পত্র। তো তারা এমনি কি বলেছে কি উদ্দেশ্যে তাদের এখানে আসা? না, তারা স্বীকার করেছে যে আমরা একসময় শিবির করতাম, তবে এখন করি না। আমরা এখানে এসেছি গণজাগরণ মঞ্চে মানুষের ঢল দেখতে এবং মানুষের জাগরণ দেখতে। তাদের বক্তব্য ছিল এটা যে তারা একসময় শিবির করতো, এখন করে না। এই ধরনের আর কোনো শিবির কর্মী আছে কিনা আশেপাশে, বা এরকম কোনো আভাস সেরকম কিছু শুনতে পেলেন কিনা? মিথিলা, এরকম কিছু নেই, তবে